সময় কম, কারো যদি কিছু বলার থাকে বলা শুরু হয়ে গেলে ভালো হয়। আমার একটা জিজ্ঞাসা ছিল আপনার কাছে। হ্যাঁ, সংক্ষেপে যদি রাখেন খুব ভালো হয়। মানে আমি ত্রিগুণাতীত স্থিতি আর তুরীয় স্থিতির ব্যাপারে জেনেছি। আমার জিজ্ঞাসাটা হচ্ছে যে ত্রিগুণাতীতানন্দ হয়েছে বা সেই স্থিতি লাভ করেছে, সে কি তুরীয়ানন্দ হয়েছে বা উল্টোটা? আর যার এই ত্রিগুণাতীত বা তুরীয় স্থিতি লাভ হয়েছে তাকে কি আমি মহাকাল বা নরাকারে ঈশ্বর বলতে পারি? এটি আমার জিজ্ঞাসা। ওইগুলো শব্দের কতগুলো গোলক ধাঁধা। আসল বক্তব্য হলো ওই সত্যের উপলব্ধি হওয়া মাত্র যে স্থিতিটি লাভ হয় সেইটিকেই বিভিন্ন নামে বলা হয় আর কি, প্রথম। আর দ্বিতীয়ত তাকে নরাকারে ঈশ্বর বলা যাবে কি বলা যাবে না, যিনি বলবেন তার দৃষ্টিকোণের উপর নির্ভর করে। মানে এই তিনটে সবাই মানে ত্রিগুণাতীত তুরীয় একই ব্যাপার সব? সব একই গোলক ধাঁধা কথাবার্তার আর কি, আর কিচ্ছু নয় আর কি। লোকেদের যেহেতু সাধনার পুঁজি থাকে না, তো মানুষজন এই কথাবার্তার কচকচিগুলো নিয়ে পেট ভরানোর চেষ্টা করেন এবং অন্যদেরও এইগুলোই বিতরণ করেন আর কি। সমাধি অবস্থা লাভ হলে যেটি হয় সেটি এটি আর কি। জোসোভাবে এই জায়গায় পৌঁছলে সব এক, সেটা টের পাওয়া যায় নিজের হৃদয়ের মধ্যে আর কি। আচ্ছা মহারাজ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, প্রণাম। প্রণাম প্রণাম। এখানে একটি ভিডিও কলের মতো, এটা কি, এটা কি কোনো দেখা যাচ্ছে না এমনি আর কি? হ্যাঁ, বলে দেওয়া হোক। সুমিতা মা, ভিডিও অফ করে দিন আপনি। ভিডিও অফ করে দিন আপনি। ভিডিও অফ চালু রাখলে এই দিকে তো চালু নেই, তাহলে কিভাবে? অন্যটা অন ছিল, সেটা দেখা যাচ্ছে। যিনি না, এইদিকে যেই যে বসে কথা বলছি এইটি কি দেখা যাচ্ছে এখানে? ও আচ্ছা, তো ওনাকে দেখা যাবে আর কি। আচ্ছা, যিনি বেশ। অন রাখবেন তার দেখা যাবে। হ্যাঁ, আপনাদের কারো যদি কিছু নিজের সাধন পথ সংক্রান্ত যদি অন্তর থেকে জিজ্ঞাসা থাকে অবশ্যই রাখুন বা রাখতে পারেন। গুরুদেব, আমার একটা প্রশ্ন, যেটা আমি বেশ কিছুদিন ধরে আপনার কাছে চাচ্ছি বারবার বারবার। ওই মানসিক সংকীর্ণতা কাটানোর জন্য মানে কি করা যায় আমি আসলে বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন আমি ঠিক মনে পড়ছে না, বা কি আমি প্রসঙ্গে? বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, দেখুন, মানসিক সংকীর্ণতা যার যেমন আমাদের থাকে যখন, সেখান থেকে খুব সাধারণভাবে হলো খোলামেলা ভাবটি আমরা যত গ্রহণ করব সেইভাবে সংকীর্ণতা কাটে, অর্থাৎ খোলামেলা চর্চা আর কি। দেখুন, একদম সোজা কথায় বলতে গেলে যারা জাগতিকভাবেও বেশ খানিকটা লেখাপড়ার মধ্যে দিয়ে এসছেন, শিক্ষিত বলে যারা পরিচিত সমাজে, সেই হিসেবে যত রকম বিষয়ই হোক, যত ভাবনা ইত্যাদি হোক, সব বিষয়গুলো তো মানুষ থেকে শুরু হয়, মানুষের দ্বারাই হয়, আর মানুষের মধ্যেই তার সমাধান হয়। সাধারণভাবে যদি ধরি, সোজা কথায়, এই মত, ওই পথ, এই সম্প্রদায়, এই সম্প্রদায়, বিভিন্ন রকম বিষয়গুলো
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোর যৌক্তিকতাও থাকে, কিন্তু যখন কোনো মত পথ মানুষে মানুষে একটা স্থূল স্তরে ভেদাভেদ করে, একটা হলো বিশেষ বৈশিষ্ট্য সাধনার সাপেক্ষে চলা, সেই সময় কিছু প্রয়োজনীয় বিধিনিষেধ একটা জিনিস, আরেকটা জিনিস কখনো কিছু ধারণা মানুষকে মানুষের সাথে মিশতে দেয় না, মিলতে দেয় না আর কি। যদি এই দ্বিতীয়টি মিশতে না দেওয়ার বা মিলতে না দেওয়ার বিষয় হয় আমাদের আধ্যাত্মিক জীবনেও, তাহলে বুঝতে হবে যে এই বিষয়টি আসলে তো আমার পক্ষে চেতনার বিকাশের জন্য সহায়ক নয়। কিছুদিন আগে এই সৎসঙ্গের মধ্যে চর্চা হয়েছিল কোনো মন্ত্র বিষয়ে নিয়ে আর কি। এক ভদ্রলোক এই বিষয়ে জানতে চেয়েছিলেন আর কি। তখন বিভিন্ন প্রশ্ন এসেছিল অধিকার, যোগ্যতা বা সেগুলো। সেই বক্তব্যগুলো ছিল বিশেষ দৃষ্টিকোণ থেকে, তার পিছনে কী কী কারণ ইত্যাদি, সেগুলো অল্প স্বল্প বলার চেষ্টা হয়েছিল বা অন্যান্য জায়গায়ও হয়। কিন্তু এই যে মানসিক সংকীর্ণতা বিষয় নিয়ে আমি ততটুকুই এখানে বলার ভাবনা থাকবে, যতটুকু না বললে নয়, এবং আপনি আশা করি এর মধ্যে থেকে সার অবশ্যই গ্রহণ করবেন। দিনের শেষে বা আমরা তো সবাই সবসময় মানুষ, এবার যে ভাবনা চিন্তা আমাদের ভেতরের শান্তি দেয় না, তৃপ্তি দেয় না, অস্বস্তি বাড়ায় ভিতর থেকে আসলে, তো সেগুলো খুব ঠান্ডা মাথায় সরলভাবে দেখলে বিবেক অনুযায়ী গ্রহণযোগ্য হওয়ার তো কথা নয়। তাহলে আমাদের এইভাবে বুঝতে হবে, কিছুকে নিন্দা করা নয় কারো পক্ষে বা কারো বিপক্ষে, এটাও বিষয় নয়। সবারই দুটো হাত, পা, মাথা, হৃৎপিণ্ড এবং আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে। যেভাবে চললে আমাদের অন্তরের প্রসারণ হবে, অন্যদের প্রতি ভেতরের ভাব আরও বেশি প্রসারিত হবে, অন্তত কুণ্ঠিত হবে না, সেভাবে চলাটাই তো আলোর পথ বলে সাধারণভাবে আমরা জানি, বুঝি। এইভাবে নিজের জায়গা থেকে খুব একান্তে নিজের মনে মনে মাঝে মাঝে একটু ধীর স্থিরভাবে বসে শুয়ে একটু একটু বিশ্লেষণ করে দেখা যেতে পারে সাধারণভাবে। এইটা এক। দ্বিতীয়ত, কোনো প্রণালী বিশেষ ধরে যদি সাধনা করা হয়, যদি সেটি যথার্থই সাধনা এবং চেতনার বিকাশের দিকে নিয়ে যায়, তার দ্বারাও আমাদের মধ্যে যে সংকীর্ণতাগুলো কম বেশি থাকে মানুষ মাত্রেরই বিভিন্ন রকম, সেগুলো ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ ও থেকে মন মুক্ত হয়। কাজে এই যে আপনি চাইছেন অন্তর থেকে সংকীর্ণতাগুলো কাটাবো কিভাবে, এই চাওয়াটাই তো খুব ভালো বিষয় আসলে। চাওয়াটা যত আন্তরিক, সেই হিসাবে চেষ্টা যেমন হবে, দেখবেন আস্তে 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 ফলও পাওয়া শুরু হয়েছে। একটু ধৈর্য ধরে লেগে থাকা আর কি। এই বিষয়ে আপাতত এইটুকু। জি, আমি বুঝতে পেরেছি এবং আমি যোগাযোগ রাখবো অবশ্যই আপনার সাথে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আর কেউ যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন, এবং ভেতরের শান্তি, ভেতরের তৃপ্তি, সেই দিকে নজর রেখে বললে তাহলে এই সময়টা বেশ খানিকটা ভালোভাবে কাজে লাগে আর কি। তর্কাতর্কি, এইটা বড় ওটা ছোট, এগুলো আলোচনা করতে করতে সারা জগতের মানুষজন এমনিতেই পাজলড, মানে বিভ্রান্ত, ক্লান্ত, জর্জরিত, বিধ্বস্ত আর কি। বিশ্বের যদি বর্তমান অবস্থা দেখি, তো আমাদের চর্চা বিভিন্ন স্তরে এইরূপ হওয়া কাম্য,
যাতে করে আমরা নিজ নিজ জায়গা থেকে আরো বেশি তৃপ্ত হতে পারি, পুষ্ট হতে পারি। সেই তৃপ্তি এবং পুষ্টি যেন কৃত্রিম না হয়, যেন যথার্থই হয় আর কি। সেই দিকে নজর রেখে প্রশ্ন, জিজ্ঞাসা, চর্চা বা কথাবার্তা। গুরুদেব, আরেকটা বিষয় একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি আহ, সাধনা, তারপর হচ্ছে ইবাদত, যেটাই বলি সেটা করার তীব্র ইচ্ছা আছে, কিন্তু দেখা গেল যে যখন সময় হচ্ছে, যেমন আমার নামাজের জন্য সময় হচ্ছে, তো ওই ওই রকম মানে একটা চাঙ্গা ভাব অনুভব করি না। তখন যখন নামাজের সময় হয়ে গেল তখন মনে আছে একটু পরে পড়ি। হ্যাঁ, এরকম করতে করতে দেখা যায় যে সময় একেবারে শেষের দিকে তখন গিয়ে হচ্ছে আমি নামাজ পড়তেছি, তখন miss হয়ে যাচ্ছে। মানে আমার প্র্যাকটিসটা হচ্ছে আমার মনের যে আন্তরিকতা, ইচ্ছা, ওইটার সাথে মানে সমান্তরালে হচ্ছে না। মনে হচ্ছে যে আমার ইচ্ছার চেয়ে চর্চাটা বা এটা একটু কম বা ওইরকম হয়ে উঠতেছে না। হ্যাঁ, এই ক্ষেত্রে কীরকম, ওই কোনো না কোনোভাবে যদি মনটা একটু ভেতরের দিকের শান্তির সন্ধান পায়, কোনো না কোনোভাবে, জপ বলুন বা নামাজ বলুন বা যা কিছু জিকির বলুন, সেটা আমাদের অনেক সময় কি হয়, যেটা করছি তাতে মনটা ঠিকভাবে ডোবে না, মগ্ন হয় না। করছি বটে, কিন্তু মনের একটা অংশ এইরকম ভাবছে যে এই সময় এইটার থেকে বোধহয় অমুকটায় থাকলে হয়তো আরেকটু ভালো হতো, বা অমুক দিকটা হয়তো বাদ পড়ছে, বা কিছু চিন্তা অতীতের বা ভবিষ্যতের। এতে করে কি বর্তমানে আমরা উপস্থিত নেই পুরোপুরি। আমরা মানে আমাদের মনটা সেই বর্তমানে স্থিত না হয়ে কিছু না কিছু ভাবছে। এইটাকে যদি আমরা একটু সংযত করার চেষ্টা করি, যে কাজটা করছি, নামাজের সময় হলে নামাজ, যারা জপ করেন জপ, জিকির বলেন জিকির, যার যেটা ভাষা, যেটা হৃদয় থেকে স্বাভাবিকভাবে হয়, সেইটা করার সময় যদি সেইটা আর আমার মন এই দুটো একনিষ্ঠ থাকে আর কি, অর্থাৎ কোনো দ্বন্দ্ব না থাকে, হ্যাঁ আমি এখন এটা করছি, এটাকেই মনে প্রাণে ধরে করি, এই যে করার ভাবটা, এটা করতে করতে আস্তে আস্তে মন বর্তমানে দাঁড়ানো শিখবে। শিখবে মানে আমরা যে জানি না তা না, বৌদ্ধিকভাবে আমরা জানি, কিন্তু বাস্তবে তাতে আমাদের মন স্থিত নয়, কিছু না কিছু পুরনো ভাবে বা আগামীর কিছু কল্পনা করে। ওই অভ্যাসটা থেকে এই অভ্যাসটা আনতে হবে, কিভাবে যে কাজটা করছি তাতে মগ্ন হতে পারি। এই অভ্যাস ক্রমে ক্রমে মনটাকে এই মগ্নতা দেবে, আর মগ্নতা দিলেই তখন দেখবেন ভেতরে আস্তে আস্তে তৃপ্তি পাচ্ছি। আগে যে একটা খাপছাড়া করেও যেন একটা কোথায় শূন্যস্থান বা ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, ফাঁকা জায়গা মানে অপূর্ণতা আর কি, অতৃপ্তি, সেইটা দূর হয়ে যাবে। সৎ সরলভাবে খাবারের সময় মন দিয়ে খাওয়ার, কথার সময় মন দিয়ে কথা, জিকির করার সময় জিকির বা নামাজ বা জপ বা ধ্যান, এইটা হলো রহস্য আর কি। এটাই কি ওই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস বলতে যেটা বোঝাচ্ছে সেটাই? সত্যি কথা বলতে দেখুন, বিষয়গুলো তো আসলে তাই। এই যে শব্দগুলো মাইন্ডফুলনেস বা প্রেজেন্টে থাকা ইত্যাদি, এগুলো বর্তমানে মানুষের সামনে বিষয়গুলোকে খুব প্রেজেন্টেবল করা, সুন্দরভাবে পরিবেশন করার জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। আসলে তো তাই, ছোটো বাচ্চারা তো তাই করে, খেলাধুলা তো খেলাধুলার মধ্যে আছে, খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার মধ্যে আছে, সেই জন্য তার মনে সাধারণভাবে অশান্তি সেরূপ থাকে না, যেমন বড়দের থাকে সেরূপটা দেখা যায় না। খুব সহজ সরলভাবে নেওয়া, তাহলে তৃপ্তি নেমে আসবে। একটু অভ্যাস আর কি, সরলভাবে অভ্যাস, কোনো প্রেশার না দিয়ে স্বাভাবিকভাবে একটু চেষ্টা করতে করতে হয়ে যায়, এই আর কি। জি, ধন্যবাদ। হ্যাঁ, প্রণাম। গুরুদেব নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। গুরুদেব
আমি সুমন হাওলাদার বলছি। হ্যাঁ হ্যাঁ, বলা হোক। আমার ওই ধ্যানের ব্যাপারে একটা দুটো কোয়েরি ছিল, মানে এটা বুঝতে পারছি না ঠিক করছি না তাই। হ্যাঁ হ্যাঁ, শুনি। গুরুদেব, এরকম যখন আমি একনিবিষ্ট হয়ে কোনো কাজ করি, মানে যে কোনো কাজে যখন মগ্ন হয়ে, সেটা আমার হয়তো সেটা ঘরের কাজও হতে পারে, অফিসের কাজও হতে পারে, কিন্তু কাজের মধ্যে অস্থিরতা নেই, মানে টেনশন নেই, তখন কি হয়, যখন আমি ধ্যান করি সেই স্থিতিটা চলে আসে। তখন কি হয় না, কাজের জন্য একটু হালকা করে একটু প্রবলেম হয় শুরুতে, আর ওই স্থিতিতে তারপর আমাকে একটু কাটাতে হয়। যদি কাজটা যদি আমাকে সিরিয়াসলি করতে হয়, তাহলে ওই স্থিতি আমাকে একটু কাটাতে হয়, না হলে কিনা কাজের জন্য একটু বিঘ্ন হয়। আর আর দেখি যখন আমার কোনো কাজের জন্য একটু টেনশন থাকে, যে হ্যাঁ কাজটা আমাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে হবে না, তখন ওই স্থিতিটা, মেডিটেশন স্থিতিটা আসে না, এরকম আসে। এটা এক্ষেত্রে মানে আমি যে করছি, মানে এরকম আসে, এটা কি ঠিক করছি নাকি না, কেন আসে? যখন আমি একটা কাজ করি তখন ওই স্থিতি, মেডিটেটিভ মুডটা চলে আসে, আর তখনও মোটামুটি নাসারন্ধ্র দিয়ে মনে হয় যেন হ্যাঁ যেরকম ডিপ ফ্লো, সেরকম ফ্লোই হচ্ছে, ভিতরে চ্যানেল টাইপ সেরকম ফিল করি, যেরকম মেডিটেশন টাইপে যেরকম ফিল করি সেরকম টাইপই ওরকম ফিল করা হয়। হ্যাঁ কিংবা চুপচাপ যখন বসে থাকি তখনও ফিল করি। মানে এই ক্ষেত্রে মানে এটা কি ঠিক প্রসেসে কি চলছে? হ্যাঁ, এই জায়গাটায় আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এসে গেল। এর মূল ধরে যদি কথা বলতে চাই তাহলে দুটো বিষয় আসে। একটা হলো যোগের অবস্থা, আরেকটা হলো জ্ঞানের স্থিতি। যোগ মানে হ্যাঁ একাগ্রতা প্রধান, যার দ্বারা আমরা একাগ্রতার সাধন করি যোগ। জ্ঞান মানে যার দ্বারা আমাদের অন্তরের বন্ধন কেটে যায় বা মুক্ত হয়, সেই হলো জ্ঞান। বলতে এইটা বুঝে এখানে বলছি। এইবার জপ বা ধ্যান ধারণা করতে করতে মনটা যে ধীরে ধীরে স্থির হতে থাকে, এই স্থিরতার বিষয়টা যোগের রাজ্যের বিষয়। এই যোগের রাজ্যের বিষয়ের স্থিরতা যদি আমরা কাজের মধ্যে আশা করি, কর্মের মধ্যে আশা করি, তাহলে একটা স্তরে যাওয়ার পর এই অবস্থায়, বর্তমানে যে সাধনের অবস্থায় আছি, এই অবস্থায় একটা স্তরে যাওয়ার পর একটা বিরোধিতা বা বিরোধ উৎপন্ন হবে, দ্বন্দ্ব উৎপন্ন হবে। কীরূপ? যেমন মন্ত্র শ্বাসের তালে তালে স্মরণ করতে করতে যে একটা ধীর স্থির এবং জমাট ভাব আসে, জমাট কথাটা এই ক্ষেত্রে অনেকটাই অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হয়। অর্থাৎ ছটফটানি কমে গিয়ে একটা ধীর স্থির গম্ভীর বা জমাট ভাব হয়। সেই জমাট ভাবটা নিয়ে যখন আমরা সেই সমস্ত কাজে যাই, যে সমস্ত কাজে আমাদের একটু মানে চটজলদি করতে হবে আর কি, তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করতে হবে, সেই ক্ষেত্রে যদি আমরা ওই জমাট ভাব নিয়ে যাই এবং একটু ধীর স্থিরভাবে আমাদের মুভমেন্টগুলো হয়, অঙ্গ সঞ্চালন ইত্যাদি হয়, তাহলে কাজের অনুকূলে গেল না, অর্থাৎ অনুকূলে হলো না বিষয়টি। আপনি এটাই বলেছেন। আবার কাজে যদি সেভাবে লেগে যাই, কাজের মতো শরীর মনটাকে তৈরি করে নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুদেব। তখন আবার ওই আগের যে মগ্নতা বা ঝিম ঝিম ধরার যে ভাবটা, ঝিম মানে পজিটিভ, সেটা আর থাকে না। এইটি হলো মূল বক্তব্য। তো এই ক্ষেত্রে করণীয় হলো ওই কাজের সময় যখন আসব, তখন কাজের সাথে আমাদের ওই পুরনো যে স্থিরতা, ওই স্থিরতাটাকে নিয়ে চললে এই কাজের বিষয়টা সেভাবে হবে না। তাহলে কাজের সময় আমাদের যোগযুক্ততা কেমন থাকবে? যোগযুক্ততা এইরূপ থাকবে যে কাজটার জন্য যেমন মানসিকতা দরকার, সেই মানসিকতাটিকে আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া, অর্থাৎ গ্রহণ করে নেওয়া। ধরলাম খুব তাড়াতাড়ি কোনো একটি কাজ সম্পন্ন করতে হবে, 10-15 মিনিটের মধ্যে, আমাকে তাড়াতাড়ি করে নিচ্ছি। ওই তাড়াতাড়ি কেন করতে হচ্ছে, আমার ভেতরে ধীর স্থির ভাবটা কেন খণ্ডিত হলো, এইরূপ দ্বন্দ্বকে প্রশ্রয় না দিয়ে বরং এইরূপ ভাবব যে এই সময় তাড়াতাড়ি করার বিষয়টি পরিস্থিতির চাহিদার অনুরূপ, অর্থাৎ চাহিদা, সেইটির সঙ্গে আমার মানসিকতাকে মিশিয়ে দেওয়াটাই যোগ।
এই যে যোগের যে দৃষ্টিকোণটি বা দিকটি খুলছে, এইটা আগের অবস্থা থেকে আরও বেশি উচ্চতর মানসিকতার দিকে নিয়ে যাবে। ধীর স্থিরতা, শ্বাস স্থির হলো, তার সাপেক্ষে মনটাও অনেকটা স্থির। সেই যে শরীর এবং শ্বাসের যে স্থিরতা, সেই স্থিরতাটা যখন বুদ্ধির ডাইমেনশানে গেল, তখন তার স্থিরতাটির মানে পাল্টে গেল। মানে ওই সময় যেমন অবস্থা আসছে সেটিকে আমি স্বীকার করে নেব, অর্থাৎ গ্রহণ করে নেব। সেই গ্রহণ করে নিলে মনের মধ্যে যে দ্বন্দ্বের বিষয়টি আর থাকবে না। প্রথমে এটি অভ্যস্ত হতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এই ক্ষেত্রে করণীয় এইটি। যেমন উদাহরণ দিচ্ছি, এতদূর যা বলা হলো, এইটি কি ধরা যাচ্ছে ভেতর থেকে বিষয়টি? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। হ্যাঁ, এই ক্ষেত্রে মহাজনরা উদাহরণ দিয়েছেন ঠিক এই বিষয়গুলো বোঝাতে গিয়ে, বলতে গিয়ে, যে জলের চাঞ্চল্য থাকে, সমুদ্রের জলের চাঞ্চল্য থাকে সময় বিশেষে, আবার কখনো কখনো জল খানিক স্থিরও থাকে। একটু গভীরে চলে গেলে জল প্রায় স্থির বলে মনে হয় সাধারণ দৃষ্টিতে আর কি। তো কেউ যদি চঞ্চলতার সাপেক্ষে স্থিরতা বেশি পছন্দ করেন, আবার জলের ধর্ম অনুযায়ী জল যদি চঞ্চল হয়ে ওঠে, তখন তো স্থিরতাটি থাকছে না। স্থিরতাটি না থাকলে তার মনের স্থিরতার জনিত যে সুখ পাচ্ছিলেন সেইটি অনুপস্থিত হওয়ায় মনে তো একটা অশান্তি, অতৃপ্তি উৎপন্ন হয়ে যাবে। এখানে জলের স্থিরতা মানে মনের স্থিরতা বুঝব, জলের চাঞ্চল্য মানে মনের চাঞ্চল্য বুঝব। কিন্তু কেউ যদি জল তত্ত্বে তার বুদ্ধিটি পরিনিষ্ঠিত থাকে, অর্থাৎ জল স্থির থাকুক বা চঞ্চল থাকুক, এই দুটো অবস্থার মধ্যে জলটি তো পার্মানেন্ট, অর্থাৎ স্থায়ী বা কমন, এইটি বুঝে যদি কেউ অন্তর থেকে এখানে দাঁড়াতে পারেন, তাহলে জলের দুটো অবস্থাতেই তার মানসিক শান্তি বিঘ্নিত হবে না। এই পর্যন্ত কি পরিষ্কার হলো? হ্যাঁ গুরুদেব। গুরুদেব, এক্ষেত্রে আমার একটু বক্তব্য রয়েছে। হ্যাঁ, অবশ্যই। আমার মানসিক অবস্থা আমার চেঞ্জ হয় না, কিন্তু প্রবলেম কি, মানে প্রবলেমও ঠিক হয় না। আমার যখন আমি কোনো কাজ যখন মনোযোগ সহকারে করি, তখন ওই মেডিটেটিভ মোড যেহেতু চলে আসে অটোমেটিক বাই ডিফল্টে, তখন মানে সেই অবস্থাকে আমাকে সরিয়ে নিতে হয় হালকা করে, মানে ভাববো না, একটু অন্যরকম ভাবে কিভাবে সরাই সেটা আমি জানি না, একটু সরিয়ে নিতে হয়। হ্যাঁ, এই যে মেডিটেটিভ মুডটিকে, মেডিটেটিভ যে মুডটাকে আমাকে সরিয়ে নিতে হলো বা ওই সময় গুটিয়ে নিতে হলো যদি ধরি, তাহলে আমরা মেডিটেটিভ মুডটা পার্টিকুলার একটা ফ্রেমের মধ্যে বুঝছি। কিন্তু তার কারণ এখন যেটা মেডিটেটিভ মুড বলে বুঝছি, এক সময় এটা এমনিতেই চলে যাবে আর কি। এখন এই যেটি মেডিটেটিভ মুড, সেটি হলো চঞ্চল অবস্থার সাপেক্ষে, অর্থাৎ তার তুলনায় একটা শান্ত, স্নিগ্ধ, আরামদায়ক অবস্থা স্নায়ুতন্ত্রের এবং মনের। তো এই অবস্থাটিকে দিশা দেওয়ার জন্য আমরা যেটাকে সরিয়ে নিতে হচ্ছে বলছি কাজের মধ্যে যাওয়ার কারণে, সেটা সরিয়ে নেওয়া নয়, সেটাও আরেক রকম মেডিটেটিভ মুড, এটা বুঝতে হবে এই ক্ষেত্রে। অন্য মানুষ সেটা উদ্বিগ্নভাবে করে থাকেন, আমার ক্ষেত্রে পার্থক্য এই যে আমার ওতেও কোনো উদ্বিগ্নতা থাকে না, সেটিকে মানে হোল হার্টেডলি অ্যাকসেপ্টেন্স থাকে সেটির প্রতি, সর্বান্তকরণের স্বীকৃতি। এই সর্বান্তকরণের স্বীকৃতির ফলে যে ভেতরে শান্তিটি থাকবে, সেই শান্তিটা আরও বেশি বৃহত্তর চেতনার ভূমিতে নিয়ে যাবে মনকে। অর্থাৎ ওই যে আগের ধীর স্থিরতা, ওটা আরও খুলে গেল এক্ষেত্রে, অর্থাৎ তার বৈচিত্র্যের দিকে আর কি। আত্মা তো সর্বদাই প্রেজেন্ট, এবার তার মনের বিভিন্নতার সঙ্গে আমরা কখনো কোনো কিছুকে গ্রহণ হয়, আর কিছু হয়তো সেভাবে গ্রহণ হয় না।
তো এই ক্ষেত্রে এইটিকেও গ্রহণ করে নেওয়া, অর্থাৎ কাজের জন্য যেমন মানসিকতা দরকার কাজটিকে সুন্দরভাবে করার জন্য, সেই মানসিক অবস্থাটিও একটি ধ্যানের অবস্থা বা সাধনার এ পথের অবস্থার অনুকূল, এইটি বুঝে নিতে হবে আর কি। ঠিক গুরুদেব। তাহলে গুরুদেব আমি এভাবেই এগিয়ে যাব? অবশ্যই যেরকম হচ্ছে সেরকম ভাবে এগিয়ে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ কারণ কি যখন কাজ করি তখন শুরুতে কি হয় না, মাথাটা একদম খুব শান্ত থাকে, মানে তখন ব্রিদিংও মানে খুব ডিপলি হয়, ভীষণ ডিপলি, মানে আর পরে যখন যখন কাজটা করতে থাকি ধীরে 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 ওটা হালকা কন্ডিশনে হয়ে যায়, যখন কাজের মগ্নে ঢুকে যায়। কিন্তু শুরুতে কিছুক্ষণ টাইমে ওই রকম ব্রিদিং টাইপটা ভীষণ ডিপলি থাকে, একটু মেডিটেট তাকে মানে মস্তিষ্ককে ভীষণ আরামদায়ক মনে হয়, মানে মেডিটেশন কন্ডিশনই থাকি। ওটা ধীরে ধীরে কাজ করার সময় ধীরে 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 হালকা ভাবে কেটে যায়। হ্যাঁ ওই ওটা কখনো কিছু হয়তো মিটিং এ আছি, হয়তো শুরুর কন্ডিশনে ওইরকম পর্যায়ে চলে যায়, তারপর ধীরে 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 ওটা আস্তে আস্তে সরে যায়। হ্যাঁ এই ক্ষেত্রে এটাই বারবার করে রাখতে চাওয়া হচ্ছে, ওই মেডিটেশনটা যদি ঠিক ঠিক হয় তাহলে তারপরে যখন যে চলে যাচ্ছে বলছি, ওই পরিস্থিতির সাপেক্ষে মনটা তৈরি হয়ে যাচ্ছে, ওই মনের অবস্থাটিও মানে ফুললি স্যাটিসফাইড একটা অবস্থা হবে আর কি, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি অবস্থা হবে আর কি, সন্তোষজনক অবস্থা হবে। তাহলে বুঝতে হবে যে এটা আমার দুটো লিঙ্ক হলো আর কি। গুরুদেব ওইতে চলে যায় কাজ করার সময়, তাতে আমার কোনো মনের কোনো বিঘ্ন হয় না, মানে আনএফি হই না, মানে জাস্ট এরকম সিচুয়েশন, মানে ওই সিচুয়েশনের মধ্যে আমাকে যেতে হয়। হ্যাঁ একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তাহলে একদম স্বাভাবিক, এইরকম যেতে হওয়াটাই স্বাভাবিক, আর এইটি মানে অ্যাকসেপ্ট করাটাই কাম্য আর কি, ওই অবস্থাটা আর কি, পরিবর্তনটি। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। এই বিষয়ে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ যদি এরকম এরকম কথা মনে হয় কি, ধরে নিন আমার মন থেকে কোনো কিছু বলতে ইচ্ছা করছে কাউকে, ওটা মানে অবস্থা সাপেক্ষে হয়তো ভুল কাউকে, কিন্তু মানে ওইটার উপর মানে এই যে আমার আমি মানুষটা রয়েছি, সেই মানুষটাকে ওই কথাটা বললে, আমি যদি কাউকে ওই কথাটা বলি, সেই মানুষটা মানে এখন রাজনীতি কূটনৈতিক চক্করে গিয়ে ওই মানুষটাই ভুল প্রমাণিত হবে, কিন্তু সে বলে দিল, সে জানে যে সে ভুল প্রমাণিত হবে, তবুও সে বললো। তখন আমি যদি ধরি আমি বলেছি, তাহলে তো আমার বিশাল কষ্ট হবে, সেই মানে আমার ইমেজ খারাপ হয়ে যাচ্ছে, আমার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন বলে দিলাম, তাহলে সেটা কি ঠিক, নাকি এগুলো ভাবনা চিন্তা করে বলাটা ঠিক? যে কোনো জায়গায় কোনো কিছু বলতে গেলে চিন্তা ভাবনা একটু ধীর স্থিরভাবে করে বললেই ভালো আর কি, সাধারণভাবে তো এইটি। মানে এই মানুষটা যে রয়েছে সে তার ইমেজের জন্য বেঁচে যায়, তার জন্য, সেটাই তাই বলছো দাদা, মানে এরকম করে বলা আর হ্যাঁ যে সত্যি কথাটা, কিন্তু তার ইমেজটাও যেন। এই ইমেজ টিমেজ কথাগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি মনে করি 100% ফালতু কথা আর কি। এই ফালতু শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম, কেননা এই শব্দগুলো মানুষকে জীবিত অবস্থায় মেরে ফেলে আর কি। ইমেজ কথাটাই বেসলেস একটা কথা আর কি, আর ইমেজ ব্রেক করে দিলেই পরম মুক্তি লাভ হয় আর কি। এইটা হলো আধ্যাত্মিকতার চূড়ান্ত জায়গা থেকে যদি বলি তাহলে। আর এই ক্ষেত্রে বলা হলো, এই যে প্রশ্নটা এসছে বা বক্তব্যটা এসছে, সেই ক্ষেত্রে বিষয়টা হলো এইটি, কোনো মানুষকে কোনো কিছু বলতে গেলে আমি কতদূর সঠিক, এইটা যদি আমি সম্পূর্ণ নিশ্চিত থাকি আমি কি সঠিক না সঠিক বলে ভাবছি। বেশিরভাগ সময় অহং প্রধান ব্যক্তি বা অহং প্রধান বুদ্ধি নিজেকে সবসময় সঠিক বলেই মনে করে থাকেন। সেই হিসেবে যদি আমি নিজেকে সঠিক বলে ভেবে কোনো একটা কিছু বলে একটা সত্য প্রকাশিত করব বলে মনে করি, তাহলে নিজের করাটি বেশিরভাগ ক্ষেত্রে সঠিক না হতে পারে। আর যদি নিজে যথার্থই সঠিক থাকি,
তাহলে আমি কি উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেই উদ্দেশ্যটা আমাকে পরিষ্কার করতে হবে। আমার বলার দ্বারা কি অন্য আর 5টা মানুষের কোনো মঙ্গল বা কল্যাণ হবে, না কেবল আমার কোনো সুবিধে হবে, না কেবলমাত্র ওই ব্যক্তিটিকে আঘাত করাই উদ্দেশ্য? এই বিষয়গুলো এই ক্ষেত্রে একটু ভেবে নেওয়া আর কি, বিচার করে নেওয়ার বিষয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ মানুষ বদ্ধ অবস্থায় থাকে, কোনো কিছু বলে কাউকে খুশি করা অথবা দুঃখী করা, জেনে বা না জেনে এই খেলাটিই চলতে থাকে। তো সেই জন্য যারা সাধন পথে চলব তাদের উচিত যেটি বলতে যাচ্ছি সেই বলাটির পিছনে আমার ভাবটা কি, শব্দটা বা বলার বাক্যটা বা মেসেজটা গৌণ, মেসেজটা হৃদয়ের যে ভূমি থেকে উঠে আসছে তার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি সত্যি ভালো থাকে আর স্থানকাল পরিস্থিতি অনুযায়ী বিশেষ বিশৃঙ্খলা সৃষ্টি না করে, তাহলে অবশ্যই রাখা যায় প্রসঙ্গ আর কি, অর্থাৎ বলা যায়। ঠিক আছে দাদা, বুঝলাম। হ্যাঁ, প্রণাম। উদ্দেশ্যটাই সব থেকে বড় জিনিস হওয়া উচিত ওই সময়। উদ্দেশ্যটাই, আরে উদ্দেশ্য অসিত তুই দেখ না, আরে হ্যাঁ, ইয়েতে তোদেরই ফিল্ডের কথা আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। এই ইয়েতে ফোর্সে তোরা যখন যুদ্ধ করছিস, যুদ্ধ করে যারা মানুষের দেশের ক্ষতি করে তাদের হয়তো হত্যা করতে হচ্ছে, মারতে হচ্ছে, সোজা কথায় প্রসঙ্গ বিশেষে তোদেরই ব্যাটালিয়ানদের দ্বারা, কিন্তু সেটা বাধ্যত দেখা যাচ্ছে যে মানুষকে মারা হচ্ছে, কিন্তু সেই যাদের মারা হচ্ছে তাদের ওই 5 জন বা 10 জনকে না মারলে তারা হয়তো কয়েক হাজার মানুষকে ক্ষতি করতে পারতো বা নষ্ট করে দিত, তাই তো? হ্যাঁ, এটাই। হ্যাঁ, এইবার তোরা যে 5 জনকে ওই ক্ষেত্রে হত্যা করলি, সেই হত্যাটা কেউ যদি বলে আরে তোমরা হত্যা করলে কেন, এটা তো ঠিক নয়, অথচ তিনি বুঝলেন না যে ওই 5 জনকে হত্যা করতে বাধ্য হলাম এই জন্য, ওই 5 জন না হলে কয়েক লক্ষ মানুষের জীবন নষ্ট করে দিতে পারতো আগামীতে। সেই কারণে এটা হত্যা নয়, প্রয়োজনের ক্ষেত্রে ওইটা আমাদের করতে হলো, ও ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে। তাহলে এখানে উদ্দেশ্যটাই তো মূল তোদের, মানে ফোর্সের। এটা ডিফেন্স তো এটাই, মানে এটাই যে ধরে নিন কোনো বড় জিনিস খারাপ হওয়ার থেকে যে ছোট মানে খারাপ হয়ে খারাপ, মানে খারাপ নয় আর কি, সেটাই উদ্দেশ্য আর কি, যে বড় জিনিসকে রক্ষা করাটাই তো উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ফোর্সের যে মারতে হলো, মারাটা তো তারা ব্যক্তিগত শত্রুতা নয় কারোর সাথে, বহু মানুষের স্বার্থে বাধ্য হয়ে ওইটাই করতে হলো, যেহেতু অন্য কোনো রাস্তা ওই সময় নেই সামনে। কাজে উদ্দেশ্যটাই তো মূল রে এই ক্ষেত্রে। কিন্তু মানে যে দাঁড়িয়ে আছে সে যখন মানে ভাবে আর কি যে আমি মারলাম, তখন সে নিশ্চয়ই কষ্টটা পাবে যে আমি মারলাম। হ্যাঁ হ্যাঁ, মানে মানুষ নিজের থেকেও যদি ভাবে আর কি, হ্যাঁ, কিন্তু তখন সে একটা দুবিধার মধ্যে তো নিশ্চয়ই পড়বে যে আমি ইয়ে করলাম। সেই দুবিধার থেকেও মানে রক্ষা পাওয়ার জন্য একটাই জিনিস আছে, সেটা উদ্দেশ্যের দিকে লক্ষ্য করা। উদ্দেশ্যের দিকে লক্ষ্য করা, এইটি তো। এই পর্যন্ত আর কি। প্রণাম। ঠিক আছে। হ্যাঁ, হাত তুলেছেন, অবশ্যই বলতে পারেন কিছু। হ্যাঁ, নমস্কার মহারাজ। নমস্কার। শিবা, নদিয়া জেলার অধিবাসী। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা অহং বা দেহাত্মবোধের নিবৃত্তি চাই, এই জিনিসটা মানে সাধনা করতে 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 যদি আলটিমেটলি কারো অহং বা অহংবৃত্তি বা দেহাত্মবোধ যাই বলুন না কেন সেটা নিবৃত্তি না করছে, বা ধরুন মানে সূক্ষ্ম হওয়াটা অ্যাটলিস্ট, যে জিনিসটা আস্তে 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 এই আমি দেখুন ওই এই ভাবটা পাতলা হওয়া বা বুদ্ধি এই ব্যাপারে একটা দৃঢ় নিশ্চয় হওয়া। কারণ সমস্যাটা এটা হয়ে যাচ্ছে যে যখনই আমরা ইন্দ্রিয়ের দ্বারা সংসারের মানে সাথে কন্টাক্ট করার চেষ্টা করছি বা সংসারে থাকছি, সব রকম ভাবে আমাদের কাছে যে ইনফরমেশন আসছে নাম রূপের মধ্যে দিয়ে যে আমি এই দেহ বা এই সত্তা শিবা, এটাই হচ্ছে আমি, মানে এই হচ্ছে আমি,
কিন্তু ওই যে দেহের পিছনে, নাম রূপের পিছনে যে চৈতন্য, যে অস্তিত্ব, আমার যেটাকে বলছে যে আমার আসল স্বরূপ, আমার বুদ্ধি ওপর দিয়ে এই জিনিসটাকে বুঝতে পারছে, বাট আমার বুদ্ধি হতে দৃঢ় হতে পারছে না। যখনই দেহে কোনো সমস্যা হচ্ছে, যখনই মনে কোনো নেগেটিভ বিচার আসছে, দেহে হঠাৎ করে পেট ব্যথা হোক বা কিছু হোক, আবার এটা দেহ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সুতরাং এই বিচারটাকে আমি কি করে গাঢ় করব যে শুধুমাত্র আমি এই দেহ নই, এই বিচারটাকে কি করে আমি আরো গাঢ় করবো, মানে দেহাত্ম বোধ আস্তে আস্তে কি করে পাতলা হতে থাকবে, এটা আমার প্রশ্ন। প্রথম বক্তব্য কি ওই একটু নরম করে খুশি করার মতো করে বলবো, না আসল যেটা মনে হয় সেটা বলবো? না না, একদম আসলেই বলুন। আচ্ছা, কারণ এর আগে ওই আসল বলতে গিয়ে অনেক মানুষ অসন্তুষ্ট হয়েছেন, তখন আবার সেই আমাকেই চুপ করে যেতে হয় বাধ্য হয়ে আর কি, সেই জন্য আগে থেকে অনুমতি নিয়ে নিলাম। না না মহারাজ, আপনি বলুন। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখুন, সত্যি কথা বলতে বিচার করাটা তো একটা পরোক্ষ জ্ঞান বা পরোক্ষ জ্ঞানের প্রক্রিয়া। বেদান্তের প্রক্রিয়ার মধ্যে দুটো বিষয় রয়েছে। একটা হলো পরোক্ষ জ্ঞান, সেই পরোক্ষ জ্ঞানের মাধ্যমে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং কর্তাভাব আমি নই, আমার থেকে পৃথক, এই পরোক্ষ জ্ঞানটা দৃঢ় করার জন্য ওই প্রক্রিয়া ধরে চলা, ক্রমশ চলতে 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 যার যত ভেতরের সূক্ষ্মতা এবং দৃঢ়তা, নিষ্ঠা, তার তত এতে স্বচ্ছতা এবং স্পষ্টতা আসে আর কি। এইটি হওয়ার পর যে কাজ শেষ হয়ে গেল তা না, যদি হয় খানিকটা, এইটি খুব ভালো করে হওয়ার পর তখন যখন এই বোঝাটি বেশ খানিকটা পরিষ্কার হয়, কিন্তু সেই পরিষ্কার বোঝাটিকে নির্বিকল্প বলবো না, অর্থাৎ তার মাঝখানে সামান্য দ্বন্দ্বের আভাস বা রেশ নেই এইটি বলা যাচ্ছে না, কিন্তু আগের তুলনায় পরিষ্কার। যদি এই অবস্থায় পৌঁছয়, তখন তার দ্বিতীয় ধাপ হলো প্রত্যক্ষ সমাধির মধ্যে প্রবেশ করা। তার কারণ যতক্ষণ সমাধি অবস্থার মধ্যে বুদ্ধি লয় না পাচ্ছে একবার, ততক্ষণ এই বোধটি পরিষ্কার হয় না যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং কর্তাবোধ আমার থেকে পৃথক। এইটি প্রত্যক্ষ জ্ঞান হয় না আর কি। তার আগে পর্যন্ত বিচার বিশ্লেষণের দ্বারা যিনি যতটা পারেন ততটা বোঝার চেষ্টা করেন, এবং সেইটির খানিকটা উপকারও আছে আর কি। এবার বর্তমান সময়ে যদি সাধনার হিসেবে ধরি, সমাধির বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বলেন না। না বলার পিছনে একমাত্র কারণ তাদের নিজস্ব কোনো উপলব্ধি নেই এই বিষয়ে। যারা এই বিষয়ে বলেন তারা বড়জোর ধারণা ধ্যানের খুব অল্প স্বল্প অভ্যাস করে আর এই বেদান্তের বক্তব্যগুলো প্রচার করছেন। তাদের মধ্যে 50, 60, 70, 80, 90 বছরেরও হয়তো মানুষ পাবেন। এইটি বলার উদ্দেশ্য হলো এই কারণে, যতক্ষণ না প্রত্যক্ষ সমাধি হচ্ছে অথবা সগুণ ইষ্ট সাক্ষাৎকার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শরীর আমি, মন বুদ্ধিযুক্ত ব্যক্তিত্ব আমি, এই বোধটি ভেতর থেকে কাটে না আর কি। চেষ্টার দ্বারা যতটা পারা যায় জেগে থাকার চেষ্টা করা যেতে পারে, কিন্তু তার পেছনে কর্তাবোধটি বা ভাবটি থেকে যায় আর কি। মহারাজ, তাহলে একে সূক্ষ্ম করা, মানে বিচার দিয়ে যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে, ধরুন ততটা আমি যদি বিচার দ্বারা যতটা আমার পক্ষে, মানে যতটা আপাতত সম্ভব হচ্ছে, কিন্তু এর আগে আমি আর আগাতে পারছি না। মানে একটা জায়গায় গিয়ে প্রায় 1-2 বছর ধরে একই জায়গায় মনে হচ্ছে ঘুরে ফিরে, মানে এরকম মনে হচ্ছে আমি একটা যেরকম মানে ওই যে কলুর বলদ আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই মতো অবস্থা হয়ে গেছে, এবং সেই জন্য আমি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে রয়েছি। মানে ওখান থেকে আমি বেরোতে পারছি না। মানে আমি যতটা বিচার বুদ্ধি দ্বারা বা অধ্যয়নের দ্বারা যতটা সম্ভব ততটা চেষ্টা করেছি, বাট এর আগে আমি আর আগাতে পারছি না। মানে এর পরেরটা কি তাহলে, মানে সমাধির জন্য তাহলে নিজেকে কিভাবে প্রস্তুত করব? কারণ আমি
ধ্যানের চেষ্টা করেছি, বাট করতে গিয়ে দেখছি যে মনকে একাগ্র করাটা আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। মানে যতটা সমতাতে থাকাটা আমার ক্ষেত্রে হচ্ছে, বা জ্ঞান মার্গের প্রতি আমি জানি না সত্যিকারের প্রকৃতি বলতে কিছু আছে কিনা, কারণ আমি যখন দেখছি আমার ক্ষেত্রে সুগম হচ্ছে ওই বিচার বিশ্লেষণটা। মানে ধ্যানের দ্বারা চিত্তকে একাগ্র করা বা ভক্তির মানে জন্য যতটা যে সমর্পণ নিজের মধ্যে দরকার, ওগুলো কিছু আমার মধ্যে আমি মানে পাচ্ছি না। আমি চেষ্টা তো করেছি, কিন্তু ওটা নিজে থেকে হচ্ছে না। বাট জ্ঞানের মাধ্যমে বিচার বিবেচনা যেটা এটা ভিতর থেকে আস্তে আস্তে এসছে, কিন্তু এক জায়গায় গিয়ে ওটা থেমে গেছে। আর কয়েক বছর এবং রিসেন্টলি এই কয়েক মাসের মধ্যে আমি ওই এক জায়গায় আটকে আছি। এবার এর আগে কি করে যাব এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, প্রথমত জ্ঞান মার্গের এই যে প্রণালী প্রচার হচ্ছে চতুর্দিকে, এই প্রণালীটাই ঠিক নয়। বইপত্র পড়ে সাধারণত ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান হয় না। তার কারণটা হলো বইপত্র পড়ে যিনি বোঝেন, ওই বোঝার পরে আমি বুঝলাম এই ভাবটা সবার পিছনে দাঁড়িয়ে থাকে। ও দ্রষ্টা সাক্ষী যতই বিচার বিশ্লেষণ করি, মূল স্থিতিটা থেকে যায় ওই আমি বুঝলাম, ওখানেই ইম্পর্টেন্সটা ওখানে থাকে আর কি। সেই কারণেই ভারতীয় পরম্পরায় সেবার কথা বলা হয়েছে, আর একদম পরিষ্কারভাবে এগুলো গুরুমুখ থেকে শুনতে হয় বিষয়গুলো, এবং সেবার প্রণালী ধরে চলতে চলতে ক্রমশ তম রজগুণ ক্ষয় হলে তখন ওই ত্রিগুণাতীত স্থিতিতে ধীরে ধীরে বুদ্ধি বা মনটি দাঁড়ানোর যোগ্যতা আসে আর কি। তার আগে পর্যন্ত ওই বিষয়ে বিচার বিশ্লেষণ করা হয়, কিন্তু দাঁড়ানো হয় না অরিজিনালি। বিচার বিশ্লেষণ করা হয় কিন্তু দাঁড়ানো হয় না অরিজিনালি, এই কথাটা বলা হলো। এই দুটোর মাঝখানে পার্থক্য হলো, বিচার বিশ্লেষণ করে যেখানে মন বুদ্ধি দাঁড়াবে, দাঁড়ানোর পর ওইভাবে আছি, হয়তো কিছুদিন যেতে যেতে হঠাৎ এমন একটা প্রতিকূল ধাক্কা ভেতরে আসলো, তখন সেই নিজে যেটা কি সমতা বলে ধরছিলাম, সেই সমতা ভেঙে চুরে একাকার হয়ে গেল। আবার নতুন করে বিভিন্ন প্রসেসে সেটাকে ধীরে 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 গোছানো হলো। আবার যখন মনে হলো না বেশ খানিকটা স্টেবল, না আগের থেকে বেটার, যেন দৃঢ়তা, সূক্ষ্মতা, স্বচ্ছতা বা ম্যাচুরিটি অনেক বেড়েছে, আবার একটা সময় আরেকটা প্রতিকূল ধাক্কায় ভেঙে গেল। এইগুলো চলতে থাকে আর কি। তার কারণ হলো এগুলো যথার্থ জায়গা থেকে শুনতে হয় এবং গুরুমুখী প্রণালী ধরে সেবা সাধনের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। জ্ঞান মার্গের এই যে বই পড়ার বিষয়টা, এর মাধ্যমে অনেকেই আমরা মনে করি বুদ্ধি পুষ্টতা পায় আর কি। এর দ্বারা বিশ্লেষণ প্রধান মনের অহংটি পুষ্টতা পায়, তার দ্বারা যে তৃপ্তিটা হয়, মনে হয় যে এর দ্বারাই আমার আসল কাজটি হয়ে যাবে। কিন্তু আসল কাজের যে আবহাওয়াটা এইটি নয়। আমরা MBBS পড়তে গেলে যেমন এন্ট্রান্স দিয়ে ওখানে হলে, তারপর এলিজিবল নিজেকে প্রমাণ করতে পারলে তারপরের প্রসেস শুরু হয়। সেই ক্ষেত্রে নিজে করি না কিন্তু কখনোই, যে MBBS-এর বইগুলো নিজে পড়ে নিলাম, হ্যাঁ এখন আমি এলিজিবল হয়ে গেছি, এবার MD-র জন্য অ্যাপ্লাই করি, আবার বইগুলো নিজেই পড়ে নেব। কিন্তু এই আধ্যাত্মিক ক্ষেত্রে এই ভ্রান্ত ধারণা কিছু ওই তথাকথিত মানে যারা লেকচার দেন তাদের দ্বারা ক্ষতি হচ্ছে আর কি। বেশ কিছু ভালো শিক্ষিত মানুষ বিভ্রান্ত হচ্ছেন আর কি। এই বইপত্র পড়ে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান একেবারেই হয় না আর কি। যদি কেউ দাবি করেন, সেই মানুষটিকে তুলে নিয়ে আসুন নিজের জায়গা থেকে, সম্পূর্ণ পৃথক জায়গায়, তার থেকে মোবাইল আর তার সমস্ত বইপত্র নিয়ে নিন, আনলিমিটেড টাইমের জন্য তাকে অপরিচিত জায়গায় অপরিচিত জনেদের মধ্যে রেখে দিন, আর তার প্রবচন করা বন্ধ করে দিন আনলিমিটেড টাইমের জন্য। খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করুন টাইমে, যেটা দরকার, শরীরের বেসিক রিকোয়ারমেন্ট। দেখবেন কয়েকদিনের মধ্যেই তার মানসিক সমতা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। যারা আত্মজ্ঞান প্রচার করছেন তাদের কথা বলছি আর কি, যারা খুব পরিচিত মুখ এই মধ্যে, আমাদের এই ইউটিউবের মধ্যে, যেহেতু বিষয়টা যদি অন্তর থেকে চাহিদা থাকে সেই হিসেবে আমার এই কথাটা বলা। কেন ভাষা করে তো আসল উপলব্ধির বিষয়ে পৌঁছতে পারা যাচ্ছে না। এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, এই আত্মজ্ঞানের এইভাবে প্রচারের দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে। কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এগুলো করছেন, আর নিজেরা যেহেতু বসে সাধন করতে পারেননি, সেই জন্য এই বিষয়গুলোকে এইভাবে প্রমোট করে যাচ্ছেন আর কি, আর ধর্মের ধ্বজাধারী হিসেবে নিজেদের প্রচার করছেন।
আমি তো পরিষ্কারভাবে বলছি, সেই প্রত্যেকটা মানুষ যতই ফেম তাদের থাকুক, তাদের সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে একটা জায়গায় প্রপারলি টেস্ট করান। দেখবেন মনের সমতা বলে যেটা বলছিলেন, সেটা আশপাশের মানে আনুকূল্যের সাপেক্ষে মনের যে খুশি ভাব, সেটাকেই এই বেদান্তের আত্মজ্ঞান জাত প্রসন্নতা বলে চালাচ্ছিলেন। এইটি হলো অপ্রিয় সত্য কথা আর কি। কাজেই আমাকে যেহেতু জিজ্ঞেস করলেন, মনের কথাটা বলি, এভাবে করলে শেষমেশ আপনি লিখে রাখতে পারেন, যেহেতু আপনি আন্তরিকভাবে চেষ্টা করছেন, একটা সময় দেখবেন আশানুরূপ ফল পেলেন না, আবার ওখান থেকে নতুন ট্র্যাক ধরে আবার নতুনভাবে শুরু করতে হলো আর কি। কাজেই এই ক্ষেত্রে শাস্ত্রের সিদ্ধান্ত হলো ওইটি আর কি। এটা কিন্তু মানে আমি প্রথমেই হামলি বলছি, আপনাকে বিন্দু মাত্র মানে কম রেসপেক্ট করা উদ্দেশ্য নয়, কিন্তু ওই ট্র্যাপের মধ্যে ফেসে আছেন বহু মানুষ। এরমভাবে বলবেন না, আপনার কাছে এসছি পুরোপুরি ভাবে মানে আপনি যেটা আমার জন্য ভালো হবে বা সবার জন্য ভালো হবে ওটা আপনি বলবেন, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। যাক, তাহলে নিশ্চিন্ত হলাম। মানে এই ট্র্যাপের মধ্যে ফেসে বহু মানুষ বিভিন্ন জায়গায় আর কি। জ্ঞান পথটা অবশ্যই নিঃসন্দেহে বিশুদ্ধ পথ, কিন্তু ওর পিউরিটি অ্যাটেইন করাই হয় না আর কি। নিজের অজান্তে যেতে যেতে প্রায় প্যারালাল হতে হতে একটু সাইডে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়ে আমি আত্মা এরকম একটা ভাব, ওই অহং বোধটাকে নিয়েই আমি আত্মা একটা নতুন ভাবনা তৈরি হয় আর কি। তো এর মধ্যে গেলে কি ওই ফেস করছি যে কখনো আর ওই নতুন আপনি যেরকম বললেন যে হঠাৎ করে প্রতিকূল পরিস্থিতি আসলে পুরো সমতার মানে যে ব্রিজ এতদিন তৈরি হয়েছিল ঝরঝর করে পড়ে যাচ্ছে, তো ওই এক পা আগিয়ে এক পা পেছনে ওই রকম জায়গায় গিয়ে আটকে গেছি, তো সেই জন্য। এবং দেখবেন সত্যি সত্যি নিরপেক্ষভাবে নিজে একান্তে বিশ্লেষণ করে দেখবেন, করতে করতে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় পৌঁছেছে, নিঃসন্দেহে এই প্রয়াসগুলো ভালো। এই প্রয়াসে যেখানে দাঁড়াচ্ছে না মনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মানে যে ম্যাচুরিটিটা, কিছুদিন পর দেখবেন ওই ম্যাচুরিটিটাও পানসে লাগছে, আর আগের মতো সতেজ এবং এনজয়িং বা খুব ব্লিসফুল লাগছে না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে। হ্যাঁ, এই জন্যই মানে ভারতীয় পরম্পরায় ওই মূল বিষয়গুলো এবার এখন শর্টকাট করতে করতে এত প্রেজেন্টেবল করে দিচ্ছেন তথাকথিতভাবে, ওই মূল ট্র্যাকটা পাচ্ছি না। এবার সবাই আত্মজ্ঞানের প্রবচনে লেগে যাচ্ছি, যেহেতু এখানে ডাইরেক্ট দর্শনের ব্যাপার নেই, ওই বইপত্র পড়ে না আমি তো আত্মা বা দ্রষ্টা। এবার তখন কি ওই সেলফ চিটিং হয় একটা সময় পর, ওই বাইরের আনুকূল্য দিয়ে মনের আনন্দ বজায় রাখা, আর বাইরে মুখে মুখে এই কথাগুলো বলা বা ভাবনা চিন্তা করা আর কি। এই আর কি আমার মনে হয়। এইটা আমার কথাটাকে আপনি মূলভাবে নেবেন না, মানে আসল হিসেবে আপনি নিরপেক্ষভাবে বিচার করুন, আপনার অন্তর যেটা চায় সেটা করুন। মহারাজ, আমি যেটা এই কদিনের মধ্যে বুঝতে পারলাম, আমার এই মন আর বুদ্ধির উপরেই ভরসা করতে পারছি না, ক্রমাগত বদলাচ্ছে আর ক্রমাগত নিত্য নতুন স্থিতি দেখাচ্ছে। আমি এখন সত্যিকারের এইটুকু বুঝলাম যে যাকে এতদিন ধরে মানে বেস করে আমি কোনো কিছু বোঝার বা ইসে করার চেষ্টা করছি, এই তো সেই জায়গায় নেই, আমার বুদ্ধি তো শুদ্ধ নেই, আমি এত অব্দি বুঝতে পেরেছি। সুতরাং আপনার কথাকে আমি মানে যথেষ্ট শ্রদ্ধার সাথেই আমি নিচ্ছি, এবং আমি যেটা বুঝতে পারলাম যে আমার এখন একজন গুরুর মার্গদর্শকের দরকার। আর এই ক্ষেত্রে একটা বলি, যেহেতু আপনি বললেন কথা প্রসঙ্গে, মানে আপনার অন্তরে যেখানে শ্রদ্ধা আছে, অন্তরাত্মা বলুন, ব্রহ্ম বলুন বা নিরাকার যেমনই, সেই জায়গায় ভেতর থেকে একটা প্রার্থনা হতে পারে আপনার তরফ থেকে। সে প্রার্থনাটা যত আন্তরিক হবে, প্রার্থনা মানে ভেতরের আর কি, কোনো ট্র্যাডিশনাল বা কোনো ফ্রেম নয়, অন্তরে, তখন দেখবেন যথার্থ যেখান থেকে আপনি উপকৃত হবেন, দেখবেন যে সেইভাবে যোগাযোগ এবং সেইভাবে ওই সংশয় শূন্য লিঙ্কগুলোও হতে থাকবে আর কি, আর ক্রমশ ডাউট ভেতর থেকে চলে যাবে আর কি। মহারাজ, কিন্তু এখানে আমি একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছি। যখন আমি প্রার্থনার কথা বলছি, বাসনা প্রার্থনার মধ্যে বেসিক ডিফারেন্স আমার ভিতরে আসছে না, কারণ আমি সত্যি কথা বলছি। আমি যখন বলছি সত্যকে জানা, বা এই যে অনেকে বলে না যে আপনি যেটা চান সেদিকে আপনার কোনো না কোনো ভাবে আপনার গতি হয় বা কিছু, তো আমি সত্য মধ্যে স্থিত হতে চাই বা সত্য পেতে চাই। এবার সেটাকে আমি আনন্দ বা কোনো রকম নাম বলতে পারছি না, কারণ আমি জানি না যে সত্য সত্যিকারের আনন্দ বা শান্তি কিনা, মানে আমি ওটাই পৌঁছাতে চাইছি। এইবার যখন আমি কোনো কিছু প্রার্থনা করার চেষ্টা করছি, যেরকম ধরুন ওখানে পৌঁছানোর জন্য আমার শরীর সুস্থ থাকুক, আমার বুদ্ধি মানে সমর্থবান হোক,
কিন্তু সেটাই কোনো বাসনা হয়ে যাচ্ছে না তো, সেই ভয়ে আমি কোনো প্রার্থনা বা সেটা চাইতেও পারছি না। আপনি আপনি হ্যাঁ, চিন্তা করে দেখুন, এই কথাগুলো বলছেন, নিজের কথাগুলোর ওজনটা দেখুন, মাপুন, সেইটাই কোনো বাসনা হয়ে যাচ্ছে না তো? এই যে ভয় যদি ধরি বা সংশয় যদি ধরি, হ্যাঁ ভয়। হ্যাঁ, তাহলে আমরা যখন দুপুরবেলা খাওয়ারের সময় হয়ে গেছে, হয়তো 1 ঘন্টা আগে থেকে আমার তীব্র খিদে পেয়েছে, এবার খাওয়ার বন্দোবস্ত করছি এবং তার জন্য যা যা করণীয় করছি, সেটা একটা বাসনা হয়ে যাচ্ছে না তো? আচ্ছা, চলছি, উঠছি, ফিরছি, শৌচাদির ক্রিয়ার জন্য আমরা প্রবৃত্ত হচ্ছি, সেগুলোও তো ছোট ছোট বাসনাই হচ্ছে এক হিসেবে দেখলে। বুঝতে পারছি। আমরা বাসনা বলতে গিয়ে চতুর্দিকে এত বেশি শুনেছি, পড়েছি, ওটা নিয়েই নিজেরই অজান্তে আরেকটা নেগেটিভ ছাপ পড়ে যায় ভেতরে আর কি। তো কিছু জিনিস আমরা মানব দেহধারী যদি ধরি, এই স্ট্যান্ড পয়েন্ট থেকে বিচার করি, যতক্ষণ দেহ আছে এই বিষয়গুলো কম বেশি আছে, কিন্তু সাধারণত কর্তা প্রধান হয়ে যে আমরা ভেতরে কষ্ট পাই, কর্তার প্রাধান্য থাকার জন্য, কর্তাটি যেমন যেমন গৌণ হয়ে যায়, তখনই এই ইন্ডিভিজুয়াল ধীরে ধীরে ইউনিভার্সালের আবহাওয়া বিষয়ে পরিচিত হয় আর কি। ইউনিভার্সাল মানে সেই অব্যক্তের কথা ভেবে বলা হচ্ছে আর কি। তো কোনো একটি প্রণালী দ্বারা যেটি ভালো লাগে ভেতর দিকে, এবং প্রার্থনা মানে কি অন্তরের আন্তরিক ইচ্ছা, ব্যাকুলতা আর কি, সেই ব্যাকুলতাই তো আমাকে বর্তমান ভূমি থেকে আরও উচ্চতর ভূমির দিকে নিয়ে যাবে। কিভাবে যোগাযোগ হবে সেটা সময়ই বলে দেবে। বুঝতে পারছি। যেখানে ভেতর থেকে নিঃসন্দিগ্ধতা আসবে এবং নিজের জায়গা থেকে আরও আগামীর দিকে যেতে পারবো, সেটা ওই নিজের বর্তমান জায়গার দাঁড়িয়ে থাকলে নিজেই বুঝতে পারবো, এইরকম টের পাবো, তখন তো স্বাভাবিকভাবেই সেদিকে এগিয়ে যাব। কেন, সত্যের যিনি অনুসন্ধানী, তিনি তো তার জন্য যেটা ধরার ধরা, যেটা ছাড়ার ছাড়া, তার জন্য তো প্রস্তুত থাকবেন অবশ্যই, নয় কি? বুঝতে পারছি। এই আর কি। এবার আপনি মানে নিজে একটু ঠান্ডাভাবে করুন, যেমন মনে হয় সেভাবে করবেন আর কি। যেটা মনে হলো জানালাম। প্রণাম। ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আপনার এই বক্তব্যের উপর ভিত্তি করে আমি একটা কথা রাখতে পারি? হ্যাঁ, সংক্ষেপে রাখুন, আমাদের সময় শেষ হয়ে গেছে। মানে সংক্ষেপেই 45 মিনিট ছিল প্রায়। মানে কথাটা মানে বলার আগে আমাকে 10 বার ভাবতে হচ্ছে, কারণ আপনি ওনাকে একটা জায়গায় বলেছিলেন যে বই পড়ে ব্রহ্মজ্ঞান হয় না, আর অবশ্যই আপনি যখন বলছেন সেটা নিশ্চয়ই সঠিক, কিন্তু এই কথাটা শুনে আমার হঠাৎ একটা অন্য উক্তি মনে পড়ে গেল, যেখানে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি একবার বলেছেন যে 10 বছর টানা রামকৃষ্ণ কথামৃত পড়বে, তার নাকি ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। তো এই দুটো কি মানে আলাদা? তাহলে মানে কিছু এটা বুঝতে পারছি না হঠাৎ। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে মানে আপনি কি যথার্থই জানতে চাইছেন, না একটা প্রতিযুক্তি দিলেন? না না না, মানে আমার ওটা হঠাৎ মনে হলো তাই জান। আপনি যদি চান অন্যরা জিজ্ঞাসা করে সেটাও মাঝে দিতে পারেন, মানে হঠাৎ মানে আপনি বললেন তাই এটা মনে পড়লো আমার। হ্যাঁ হ্যাঁ, বলি। তো ওটা কি আলাদা, মানে ওইটা আর এটা কি আলাদা কিছু ওরকম? হ্যাঁ বলি, আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এইখানে বুঝতে হবে, বই পড়ে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, ঈশ্বর দর্শন কিচ্ছু হয় না, এইটা যে বলা হলো না একটু আগে, তার পিছনে ভাবটা কীরকম? প্রত্যেকটি মানুষ যারা যারা যেমন যেমন প্রশ্ন করেন, তাদের প্রশ্নগুলো পিছনে যে মনের ভাবটি থাকে, বা যিনি যেই স্থিতিতে দাঁড়িয়ে আছেন বর্তমানে, যেই স্থিতি মানে স্তর আর কি, সেই স্তরটার দিকে নজর রেখে তাকে উত্তর দেওয়া হয়। মানে তার বলা কথাগুলো গৌণ, কথাগুলোর পিছনে যে ভাবটি, ওইটির পক্ষে যেটি ঠিক বা ভালো, সেই উত্তরটি দেওয়া হয় প্রথম। তো সেই জায়গা থেকে বলার চেষ্টা, বই পড়ে 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 যখন আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের হিসেব আমরা মেলাতে যাই, কিছু কিছু
যখন এগোয় তখন আমাদের ভেতরে ধারণা হয় যে আমরা তো বেশ খানিকটা জানছি, বুঝছি এবং টের পাচ্ছি। আরও যখন এগোলাম তখন মনে হয় আগের থেকে আরও জানছি, বুঝছি, টের পাচ্ছি। এই করে করে জানা, বোঝা এবং টের পাওয়ার বিষয়টা যতটা গভীরে পৌঁছয়, ঠিক গভীরে যেখানে পৌঁছয় তার সাথে সাথে ওই অ্যালোপ্যাথি ওষুধের যেমন সাইড এফেক্ট থাকে না, পার্শ্ব প্রতিক্রিয়া, ওই আন্ডারস্ট্যান্ডিংটা যেখানে পৌঁছয় তার সাথে সাথে একটা এই ভাবনাও পুষ্ট হয় যে আমি অন্যদের থেকে একটু বিশেষভাবে জানছি, বুঝছি, একটু বিশেষ গভীরভাবে ব্যাপারগুলো বোঝার বা টের পাওয়ার সুযোগ পাচ্ছি। এই যে বিশেষ ব্যাপারটা এসে যাচ্ছে, এই বিশেষ ব্যাপারটাই তার মানসিক চেতনাকে একটা জায়গায় কুঁকড়ে দিচ্ছে, অর্থাৎ আটকে রাখছে। আর ব্রহ্মজ্ঞানের বিষয়টাই মানসিক চেতনার বিষয়টা সংকুচিত না হয়ে, অর্থাৎ কুঁকড়ে না থেকে প্রসারিত হতে থাকে, ছড়িয়ে যায়। যথার্থ ব্রহ্মজ্ঞানের যদি সামান্যতম বিকাশ হতে থাকে তখন এইটি একটি লক্ষণ। তো আমরা পড়ে পড়ে যতই ভেতরে সমাধান করার চেষ্টা করি, সমাধানকারী এই ভাবটির সঙ্গে অহংবোধটি পুষ্ট হয়। অহংবোধটি পুষ্ট হলে ব্রহ্মজ্ঞানের দরজাটা তত বেশি বন্ধ হতে থাকে। এই কারণে বলা হলো বইপত্র পড়ে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান হয় না। এই কারণে আবার উল্টো দিকে আপনি শ্রদ্ধেয় স্বামী ব্রহ্মানন্দজির যে বক্তব্য, যে 10 বছর লাগাতার কথামৃত পড়লে তার সেই পরম প্রাপ্তি হবে বা ব্রহ্ম সাক্ষাৎকার হবে বা যাই হোক, এইটির পিছনে রহস্যটি কি দেখবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে বারবারই বিভিন্ন প্রসঙ্গে বলা রয়েছে জ্ঞান, ভক্তি, যোগ ইত্যাদি ইত্যাদি কর্ম বহু দিকের বিষয়। তার মধ্যে একটি কথা সাধকদের জন্য বারবার জোর দিয়ে বলা রয়েছে, সেটি হলো ব্যাকুলতা, ভগবানের জন্য মন আটুপাটু করা। জলের মধ্যে কাউকে ডুবিয়ে ধরলে জল থেকে উঠে বাঁচার জন্য যে তীব্র চেষ্টা করা, সেইরূপ ব্যাকুলতার সঙ্গে তুলনা করে দিয়েছেন যে ওইরূপ ব্যাকুলতা হলে ঈশ্বর প্রাপ্তি হয়। এই ধরনের যে বিষয়গুলো বা আরও বিভিন্ন বিষয়, এগুলো যখন মানুষ ক্রমশ পড়তে 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 শ্রদ্ধা, বিনয় এগুলো ভেতরে বাড়ে, বিবেক, বৈরাগ্য বাড়ে, ভক্তি, ব্যাকুলতার বিষয়গুলো ভেতর থেকে বাড়তে থাকে। একবার পড়লাম, দুবার পড়লাম, 3বার পড়লাম, দেখা যাচ্ছে যে 2 বছর আগে যতটা বুঝেছি 2 বছর পর দেখলাম আরও অন্য রকমভাবে বুঝছি, 5 বছর পর আরও অন্য রকমভাবে বুঝছি, এইরূপ হতে থাকে। এবার ক্রমশ পড়াটা যত শ্রদ্ধা সমর্পিতভাবে হয় তত তত অহংভাবটা কমতে থাকে। অহংভাবটা যত কমতে থাকে তত তত চৈতন্য বা চৈতন্যের আলো বা ব্রহ্মপ্রকাশ তত বেশি মনের মধ্যে ফুটে উঠতে পারে। এই ফুটে ওঠার প্রক্রিয়াটি যদি কারো মধ্যে শুরু হয়ে যায় এবং বাধাহীনভাবে চলতে থাকে, তাহলে হতে পারে ওই পথ দিয়েই একসময় কর্তাভাব বিগলিত হয়ে শুদ্ধ ব্রহ্ম সাক্ষাৎকারটি হয়ে গেল। অর্থাৎ এখানে যিনি পড়লেন আমি পড়ার মাধ্যমে ব্রহ্মজ্ঞান পেয়ে গেলাম ওই রকম হয় না, বরঞ্চ পড়তে পড়তে বিনীত ভাব, শ্রদ্ধা, ভক্তি, বিবেক, বৈরাগ্য বাড়তে বাড়তে হৃদয়ের অহংভাবটা কমে যায়। আর কমতে কমতে তার চূড়ান্ত অবস্থায় গিয়ে পরম সাক্ষাৎকার বা বোধটি হয়ে যায়। বোধ মানে ওই যেটি বলেছেন আর কি স্বামী ব্রহ্মানন্দজি। কাজেই এখানে অহংটা বাড়ার রাস্তা দিয়ে নয়, অহংটা কমতে 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 ওই বোধটি হয়ে যায়। এইটি বোঝাতে চেয়েছেন শ্রদ্ধেয় মহারাজজি, অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজজি। এইটি বুঝতে হবে। আর ওখানে হয় না বলা হলো ওগুলো পড়তে পড়তেই আমার প্রাধান্যটা, আমি পড়ছি, আমি বুঝে নিচ্ছি, এই ভাবটা প্রবল হচ্ছে। তো সেই কারণে ব্রহ্মজ্ঞানের রাস্তাটা বন্ধ হয়ে যায় সাধারণত। এই দুটোর পার্থক্য কি খানিকটা পরিষ্কার হলো? মানে একটায় আমি পড়ে ব্রহ্মজ্ঞানী হব, হ্যাঁ একটায় ব্রহ্মজ্ঞান হলো কি হলো না স্বামী ব্রহ্মানন্দ বলেছে তাই পড়ে যাব। হ্যাঁ, আমি পড়ছি, পড়তে পড়তে তো আমার ভালো লাগছে তখন, আর যত যত ভালো লাগছে মন নির্মল পবিত্র হয়ে যাচ্ছে, আর পবিত্র হচ্ছে তত অহং কমে যাচ্ছে, আর অহং কমার চূড়ান্ত অবস্থায় তো তখন ব্রহ্ম সাক্ষাৎকারটি এমনিতেই ঘটবে।
আচ্ছা আচ্ছা মহারাজ। এইভাবে ব্যাপারটা হয় আর কি আসলে। সবাই ভালো থাকুন, আজকে সময়ও হয়ে গেছে, এবার ধীরে ধীরে শেষের দিকে যাই। প্রণাম ঠাকুর। হ্যাঁ, প্রণাম প্রণাম। এত প্রাঞ্জল, এত সুন্দর ব্যাখ্যা আমি কোথাও শুনিনি। আমার ভীষণ ভালো লাগলো এই কথামৃতের যে ব্রহ্মানন্দজির কথা বলে আপনি বললেন, ব্যাখ্যাটা দিলেন, এটা সত্যি ভীষণ ভীষণ আন্তরিকভাবে বলছি, ভীষণ ভালো লাগলো আমার। প্রণাম 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 মা। হ্যাঁ, আপনি এত সুন্দরভাবে এটা বোঝালেন যে আমারও ভীষণ ভালো লাগলো। কিন্তু একটা কথা বলি, যে অনেকে আছে যে এখন একটু বই পড়ে নিজেদের এমনই ভাবছে যে মানে আপনার কোনো মুনি ঋষি বা কোনো এই যে যারা সাধক, তাদেরকে মানে সবকিছু ভুল প্রমাণ করার চেষ্টা করে, বুঝেছেন? বটেই, এটা পরিষ্কার। এটা আপনার মা আপনাকে কষ্ট করে আর বলতে হবে না, মোটামুটি পরিষ্কার। কাজেই ভালো আর কি, ছেলের মেয়েরা একটু খেলনা বাটি নিয়ে খেলাধুলা করুন, ভালো আর কোনো অসুবিধে নেই। পরে খেলনা থেকে মন ভরে গেলে আবার আসলের পথ খোঁজ করবেন, কাজেই কষ্ট করা দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই। ভালো কথাই বলেছেন, ভগবান মঙ্গল করুন আপনাদের। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ, নমস্কার। কে একজন হাত তুলেছেন? হ্যাঁ, সংক্ষেপে বলুন। হ্যাঁ, 26 তারিখে বিষয়টা, তো আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, মানে অনলাইনের মাধ্যমে দীক্ষাটা হবে কি না এরকম আর কি। হ্যাঁ, না আমাদের তো অনলাইনে সেরমভাবে ব্যাপার নেই আর কি। আমি ওই লিখেও জানিয়েছিলাম বোধহয় আর কি মেসেজে, সেরকম ব্যাপার কিছু নেই আর কি আপাতত। আগামীতে যদি হয় বলতে পারি না, যদি কখনো হয় তখন তো অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, আপাতত সবাই ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। প্রণাম দাদা। হ্যাঁ, প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম জানাই।